ডি এডুকেশন কর্নার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। আমি আশা রাখবো আগামী দিনগুলো তোমাদের সকলের জীবনে অনেক অনেক আনন্দ নিয়ে আসুক। তাহলে আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। আজ আমি যেই টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো ক্লাস 12-এর এডুকেশন সাবজেক্টের থার্ড সেমিস্টারের একটি টপিক। সেটি হলো মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার শিক্ষা কমিশন। এর আগের ক্লাসে আমরা রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনটি আলোচনা করেছি। তোমরা যারা সেই ভিডিওটি দেখোনি তারা অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবে। তাহলে এবার আমরা এই টপিকটি শুরু করছি। এখানে আমরা শুরুতেই দেখতে পাচ্ছি মাধ্যমিক শিক্ষা কমিশন 1952-1953। তাহলে আজ আমরা মাধ্যমিক শিক্ষা কমিশন সম্পর্কে জানবো এবং এই টপিক থেকে কি কি অবজেক্টিভ টাইপের কোশ্চেন আসতে পারে সেই বিষয়ে তোমাদের সাথে আলোচনা করব। সবার শুরুতে লেখা রয়েছে 1948 সালে গঠিত রাধাকৃষ্ণন কমিশন ভারতের মাধ্যমিক শিক্ষা সম্পর্কে মন্তব্য করেন। আমরা আগের দিন রাধাকৃষ্ণন কমিশন সম্পর্কে আলোচনা করেছি। আমরা তখন পড়েছিলাম 1948 সালে রাধাকৃষ্ণন কমিশন গঠিত হয় এবং এটি ভারতবর্ষের উচ্চশিক্ষা নিয়ে পর্যালোচনা করে ভারতবর্ষের উচ্চশিক্ষার উন্নয়নের জন্য একটা রিপোর্ট সরকারের কাছে পেশ করে। এই রাধাকৃষ্ণন কমিশন যখন উচ্চশিক্ষা নিয়ে পর্যালোচনা করছিল তখন তারা মাধ্যমিক শিক্ষা সম্পর্কেও একটি মন্তব্য করে। সেই মন্তব্যটি কি? তারা বলে, আওয়ার সেকেন্ডারি এডুকেশন রিমেইনস দ্য উইকেস্ট লিঙ্ক ইন আওয়ার এডুকেশন মেশিনারি অ্যান্ড নিডস আর্জেন্ট রিফর্মস। অর্থাৎ মাধ্যমিক শিক্ষা স্তর হলো আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার দুর্বলতম অংশ এবং অবিলম্বে তার সংস্কার প্রয়োজন। রাধাকৃষ্ণন শিক্ষা কমিশন মাধ্যমিক শিক্ষা নিয়ে এই কোটেশনটি করেছে যে আমাদের দেশে অর্থাৎ সেই সময় 1948 সালে আমাদের দেশের শিক্ষার বিভিন্ন স্তর হয়, যেমন প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, উচ্চ মাধ্যমিক শিক্ষা বা উচ্চ শিক্ষা। শিক্ষার এরকম অনেক স্তর থাকে। রাধাকৃষ্ণন শিক্ষা কমিশনের দায়িত্ব উচ্চ শিক্ষার উপর থাকলেও তারা মাধ্যমিক শিক্ষা সম্পর্কে পর্যালোচনা করেছিলেন এবং বলেছিলেন আমাদের দেশের এডুকেশন সিস্টেমের বা শিক্ষা ব্যবস্থার সব থেকে দুর্বলতম অংশ হলো মাধ্যমিক শিক্ষা কমিশন। তাই মাধ্যমিক শিক্ষা কমিশনের কে দ্রুত সংস্কার করা প্রয়োজন। ঠিক আছে, তাহলে এই কোটেশনটি যদি আসে পরীক্ষায় এবং কোটেশনটি দিয়ে বলে যে এই কোটেশনটি কোন কমিশন দিয়েছে, এটা কিন্তু মাধ্যমিক শিক্ষা কমিশন দেয়নি, এই কোটেশনটি দিয়েছে রাধাকৃষ্ণন কমিশন। এরপর আমরা দেখব কমিশন গঠন পয়েন্টটি, অর্থাৎ মাধ্যমিক শিক্ষা কমিশন কিভাবে গঠিত হয় সেটি আমরা দেখব। কেন্দ্রীয় উপদেষ্টা পর্ষদ বা সেন্ট্রাল অ্যাডভাইসারি বোর্ড অফ এডুকেশন, যাকে আমরা সংক্ষেপে ক্যাব বলি, ভারতবর্ষের মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার পুনর্গঠনের উদ্দেশ্যে সরকারের কাছে একটি সর্বভারতীয় শিক্ষা কমিশন গঠন করার প্রস্তাব করে এবং এই প্রস্তাব অনুসারে 1952 সালে মাধ্যমিক শিক্ষা কমিশন গঠিত হয়। এই কমিশনের সভাপতি ছিলেন মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর লক্ষণস্বামী মুদালিয়ার এবং সম্পাদক ছিলেন শ্রী অনাথনাথ বসু। এই কমিশনের সদস্য ছিলেন মোট 9 জন, তার মধ্যে 7 জন ছিলেন ভারতীয় এবং 2 জন ছিলেন বিদেশি। এই কমিশনকে আমরা মুদালিয়ার কমিশন নামেও পরিচিত। এখানে এই পয়েন্টটি থেকে বা এই প্যারাটি থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসতে পারে। আমরা সবার প্রথমে দেখতে পাচ্ছি কি ক্যাব বা সেন্ট্রাল অ্যাডভাইসারি বোর্ড অফ এডুকেশনের সুপারিশ অনুসারে কিন্তু আমাদের মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার শিক্ষা কমিশনটি গঠিত হচ্ছে। তাহলে এই প্রশ্নটি আসতে পারে, কোন সংস্থার সুপারিশে মাধ্যমিক শিক্ষা কমিশন গঠন করা হয়? সেটি কার সুপারিশে? ক্যাব, CAB, সেন্ট্রাল অ্যাডভাইসারি বোর্ড অফ এডুকেশনের সুপারিশে। এবং কবে গঠিত হচ্ছে? 1952 খ্রিস্টাব্দে মাধ্যমিক শিক্ষা কমিশন গঠিত হচ্ছে। এর সভাপতি কে ছিলেন? এর সভাপতি ছিলেন ডক্টর লক্ষণস্বামী মুদালিয়ার। এর সম্পাদক কে ছিলেন? এর সম্পাদক ছিলেন শ্রী অনাথনাথ বসু। এই শিক্ষা কমিশনকে আমরা আরেকটি কি নামে জানি? আরেকটি যে নামে জানি সেটি হলো মুদালিয়ার কমিশন। তাহলে কমিশন গঠন সম্পর্কে এই পয়েন্টে থেকে কিন্তু অনেকগুলো অবজেক্টিভ টাইপ কোশ্চেন আমাদের আসতে পারে। এরপর যে পয়েন্টটি আমরা আলোচনা করব সেটি হলো রিপোর্ট পেশ। 1953 সালের জুন মাসে কমিশন অক্লান্ত পরিশ্রম করে ভারত সরকারের কাছে 311 পাতার একটি রিপোর্ট পেশ করে। এই রিপোর্টে ছিল মোট 16টি অধ্যায়। তাহলে মুদালিয়ার কমিশন কত সালে তাদের রিপোর্ট পেশ করছে? 1953 সালের জুন মাসে কমিশন তাদের রিপোর্ট পেশ করছে। এই রিপোর্টটি ছিল 311 পাতার। কিছু কিছু বই 311 আছে, কিছু কিছু বই 331 আছে। রিপোর্টটি পেশ করে। এই রিপোর্টে ছিল মোট 16টি অধ্যায়। তাহলে মাধ্যমিক শিক্ষা কমিশন কবে তাদের রিপোর্ট পেশ করছে? জুন মাস 1953 সাল। এটা আসতে পারে। এই কমিশনের কটি অধ্যায় রয়েছে? সেটি আসতে পারে। 16টি অধ্যায় রয়েছে।
এবার এই কমিশনের বিভিন্ন সুপারিশগুলো আমরা এক এক করে আলোচনা করব। প্রথম যে সুপারিশটি রয়েছে সেটা হলো শিক্ষার লক্ষ্য নির্ধারণ। শিক্ষার লক্ষ্য সম্পর্কে মুদালিয়ার কমিশন কি কি বলেছে? 1 নম্বর পয়েন্টে রয়েছে গণতান্ত্রিক নাগরিক তৈরি করতে হবে। তাহলে আমাদের দেশের নাগরিকদের মধ্যে গণতান্ত্রিক চেতনা বা ডেমোক্রেসির যে চেতনা সেটা জাগ্রত করতে হবে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে। 2 নম্বরে রয়েছে সুব্যক্তিত্বের অধিকারী। আমাদের প্রত্যেকটা শিক্ষার্থীকে সুব্যক্তিত্বের অধিকারী করে গড়ে তুলতে হবে। যুব সমাজের চরিত্র গঠন। আজকের যারা যুবক রয়েছে তারাই পরবর্তীকালে আমাদের দেশকে চালাবে বা দেশের উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তাহলে এই যুবকদের উপর ফোকাস রাখতে হবে এবং তাদেরকে সুচরিত্রের অধিকারী করে তুলতে হবে। উৎপাদনশীল এবং বৃত্তিমূলক দক্ষতা সম্পন্ন নাগরিক তৈরি করা। নাগরিক যারা রয়েছে তাদেরকে উৎপাদনশীল করে তুলতে হবে, তাদের কোনো না কোনো বৃত্তি বা প্রফেশনের উপযুক্ত করে তুলতে হবে, তাদের মধ্যে উৎপাদনশীল দক্ষতা তাদের মধ্যে গড়ে তুলতে হবে। ধর্মনিরপেক্ষ মনোভাব। আমরা জানি ভারতবর্ষ একটি ধর্মনিরপেক্ষ দেশ, একটি সেকুলার কান্ট্রি। এই ধর্মনিরপেক্ষ ভাবনা শিক্ষা ব্যবস্থার মাধ্যমে বা শিক্ষার মাধ্যমে ভারতের নাগরিকদের মধ্যে বা ভারতের শিক্ষার্থীদের মধ্যে কিন্তু জাগ্রত করতে হবে। মুদালিয়ার কমিশন প্রস্তাব করেন 17 বছর বয়স পর্যন্ত স্বয়ংপূর্ণ ও পূর্ণাঙ্গ মাধ্যমিক শিক্ষা। তাহলে আমাদের যে মাধ্যমিক শিক্ষা সেটা কত বছর বয়স পর্যন্ত হবে? আমাদের 17 বছর বয়স পর্যন্ত। আমরা জানি আমরা 5 বছরে বিদ্যালয়ে ভর্তি হচ্ছি, তারপর স্কুল শেষ হতে হতে আমাদের প্রত্যেকেরই বয়স 17 থেকে 18 হয়। তাহলে 17 বছর বয়স পর্যন্ত শিক্ষার্থীরা পূর্ণাঙ্গ মাধ্যমিক শিক্ষা লাভ করবে। এই শিক্ষা কেবলমাত্র শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য প্রস্তুত করবে না, বাস্তব জীবন সংগ্রামের জন্য প্রস্তুত করবে। তাহলে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য শুধুমাত্র শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার জন্য প্রস্তুত করা নয়, তাদের লক্ষ্য বরং শিক্ষার্থীদের বাস্তব জীবনের উপযুক্ত করে তোলা বা জীবন সংগ্রামের উপযুক্ত করে তোলা বা শিক্ষার্থীদের উৎপাদনশীল করে তোলা। তাহলে আমরা প্রথম যে পয়েন্টটি রয়েছে শিক্ষার লক্ষ্য সেটি আলোচনা করলাম। এবার যেই পয়েন্টটি আমরা আলোচনা করব সেটি হলো মাধ্যমিক শিক্ষার কাঠামো। মাধ্যমিক শিক্ষার কাঠামো কেমন হবে? এখানে আমরা দেখতে পাচ্ছি শিক্ষা স্তরে এখানে রয়েছে প্রাথমিক শিক্ষা প্রথমে, তারপর রয়েছে মাধ্যমিক শিক্ষা। প্রাথমিক শিক্ষা ব্যবস্থাকে আমরা প্রাথমিক শিক্ষা বা নিম্ন বুনিয়াদী শিক্ষা বলি। এর সময়কাল হবে 4 বা 5 বছরের। এটা কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে। প্রাথমিক শিক্ষার সময়কাল হবে 4 বছর বা 5 বছরের। কিছু কিছু স্কুলে ক্লাস 1 থেকে 4 পর্যন্ত প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় থাকছে, আবার কিছু কিছু স্কুলে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত থাকছে। তার জন্য প্রাথমিক শিক্ষার সময়কাল হবে হয় 4 বছর নয়তো 5 বছর। এরপর থাকছে মাধ্যমিক শিক্ষা। মাধ্যমিক শিক্ষাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, নিম্ন মাধ্যমিক বা উচ্চ বুনিয়াদী, আর এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক। নিম্ন মাধ্যমিক বা উচ্চ বুনিয়াদী তার সময়কাল হচ্ছে 4 থেকে 3 বছরের। যদি ক্লাস 4 পর্যন্ত পড়ে তাহলে সেখানে হবে 5 to 8, আর যদি 5 পর্যন্ত প্রাথমিকে পড়ে তাহলে সেক্ষেত্রে হবে 6 to 8, অর্থাৎ 4 বছর বা 3 বছরের হবে উচ্চ প্রাথমিক বা নিম্ন মাধ্যমিক বা উচ্চ বুনিয়াদী শিক্ষা। এরপর রয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা। উচ্চ মাধ্যমিক শিক্ষা থাকবে 3 বছরের, নবম থেকে একাদশ। এখানে লক্ষ্য রাখার বিষয় মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় কিন্তু দ্বাদশ শ্রেণীর কথা কিন্তু নেই। তাহলে এখানে মোট যে বিদ্যালয় শিক্ষার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে 4+4+3 বা 5+3+3, অর্থাৎ মোট 11 বছরের। এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যে মাধ্যমিক শিক্ষার যে কাঠামোটি দেওয়া হয়েছে সেটা কত বছর? সেটা 5+3+3 হতে পারে বা 4+4+3 হতে পারে, যাই হোক না কেন মোট হবে 11 বছরের মাধ্যমিক শিক্ষার কথা বলেছে। ইন্টারমিডিয়েট কোর্স বিলোপ করে এই কোর্সের 1 বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে ও 1 বছর ডিগ্রি কোর্সের সাথে যুক্ত হবে। তাহলে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে মাধ্যমিক শিক্ষা কমিশন বা মুদালিয়ার কমিশন ইন্টারমিডিয়েট কোর্স কিন্তু বিলোপ করার কথা বলে, এবং ইন্টারমিডিয়েট কোর্স ছিল 2 বছরের, সেই 2 বছরের 1 বছর উচ্চ মাধ্যমিক স্তরে যুক্ত হবে এবং 1 বছর যুক্ত হবে আমাদের ডিগ্রি কোর্সের ক্ষেত্রে। এরপর যে পয়েন্টটি রয়েছে সেটি হলো যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করবে তাদের 1 বছরের প্রাক বিশ্ববিদ্যালয় কোর্স বা প্রি ইউনিভার্সিটি কোর্স অধ্যয়ন করে তবে ডিগ্রি কোর্সে পড়ার যোগ্যতা অর্জন করতে হবে। আমরা জানি যে যারা উচ্চ মাধ্যমিক পাশ করবে তারা এখন ডিরেক্ট কলেজ যাচ্ছে, কোনো রকম কোনো প্রি ইউনিভার্সিটি কোর্স নেই বর্তমানে, কিন্তু সেই সময় প্রি ইউনিভার্সিটি কোর্সের কথা বলা হয় কারণ সেই সময় একাদশ শ্রেণী পাশ করে তারা কলেজ যাচ্ছে, অর্থাৎ 1 বছর কিন্তু কম পড়ছে। সেই 1 বছর যুক্ত হবে ইউনিভার্সিটির সাথে, তারা বিদ্যালয় শিক্ষা শেষ করবে, তারপর তারা 1 বছরের প্রি ইউনিভার্সিটি কোর্স বা যেটাকে বলছি আমরা
প্রাক বিশ্ববিদ্যালয় কোর্স সেটা শেষ করবে এবং তারপর তারা বিশ্ববিদ্যালয় বা কলেজে ভর্তি হবে। তাহলে এখানে কিন্তু দুটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, যে মাধ্যমিক শিক্ষা কমিশন ইন্টারমিডিয়েট কোর্সকে বিলোপ করে এবং প্রি ইউনিভার্সিটি কোর্সকে তারা চালু করছে। এটা হচ্ছে মাধ্যমিক শিক্ষার কাঠামোর থেকে ইম্পর্টেন্ট দুটি পয়েন্ট। এরপর যেটা আমরা পড়বো সেটা হচ্ছে মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রম। মুদালিয়ার কমিশন মাধ্যমিক শিক্ষার যে সকল পাঠ্যক্রমের সুপারিশ করে তা হলো নিম্ন মাধ্যমিক স্তরের পাঠ্যক্রম একটা, আর একটা রয়েছে উচ্চ মাধ্যমিক স্তরের পাঠ্যক্রম। নিম্ন মাধ্যমিক স্তরের যে পাঠ্যক্রমে যেই পাঠ্য স্তরের শিক্ষার্থীদের যেই বিষয়গুলো পড়তে হবে সেগুলি হলো ভাষা, সাধারণ বিজ্ঞান, গণিত, মাধ্যমিক সামাজিক শিক্ষা, শিল্প, শারীরিক শিক্ষা ইত্যাদি। অর্থাৎ মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রমকে দুটো ভাগে ভাগ হচ্ছে, একটা নিম্ন মাধ্যমিকের জন্য, একটা উচ্চ মাধ্যমিকের জন্য। নিম্ন মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের যেই সকল বিষয়গুলো পড়তে হবে সেগুলোকে ভাষা, সাধারণ বিজ্ঞান, গণিত, সামাজিক শিক্ষা, শিল্প, শারীরিক শিক্ষা, এই বিষয়গুলি। এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরে যে পাঠ্যক্রম রয়েছে তাকে তিনটি স্তরে ভাগ করা আছে বা তিনটি উপবিভাগ রয়েছে। একটি হলো আবশ্যিক বিষয়, একটি হলো ঐচ্ছিক বিষয়, একটি হলো অতিরিক্ত বিষয়। এই তিনটি সাবপার্ট রয়েছে। আবশ্যিক বিষয় কি, এগুলো প্রত্যেকটি শিক্ষার্থীকে পড়তে হবে। কি কি বিষয় পড়তে হবে? তিনটি ভাষা পড়তে হবে, সাধারণ বিজ্ঞান পড়তে হবে, সমাজবিদ্যা পড়তে হবে, গণিত পড়তে হবে, হস্তশিল্প পড়তে হবে। এরপর যেটা পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে ঐচ্ছিক বিষয়। মাধ্যমিক শিক্ষা কমিশন শিক্ষার্থীদের জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে মোট 7টি প্রবাহ বা 7টি স্ট্রিম দিয়েছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, যে মাধ্যমিক শিক্ষা কমিশন উচ্চ মাধ্যমিক শিক্ষায় ঐচ্ছিক বিষয়ের ক্ষেত্রে শিক্ষার্থীদের মোট কতগুলো প্রবাহ বা স্ট্রিম দিয়েছে। সেখানে মোট 7টি স্ট্রিম দিয়েছে। এই 7টি স্ট্রিম কি কি? মানবিক বিদ্যা, বিজ্ঞান, কারিগরি শিক্ষা, বাণিজ্য, চারুকলা, গার্হস্থ্য বিজ্ঞান, কৃষিবিদ্যা। এই 7টি যে স্ট্রিম রয়েছে এই 7টি স্ট্রিম থেকে শিক্ষার্থীদের যে কোনো একটি স্ট্রিম বা একটি প্রবাহ নির্বাচন করতে হবে এবং সেই প্রবাহ থেকে তাদেরকে 3টি সাবজেক্ট তাদেরকে সিলেক্ট করে সেটি তাদের পড়তে হবে। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে অতিরিক্ত বিষয়। উল্লেখিত বিষয় থেকে আরো একটি বিষয় তাদের নির্বাচন করতে হবে। মানে উপরে যে স্ট্রিমগুলো আছে সেখান থেকে তারা যে 3টি বিষয় নিয়েছে সেই 3টি বিষয় ছাড়া আরেকটি বিষয় তারা অতিরিক্ত বিষয় হিসেবে নির্বাচন করতে পারে। এরপর যে পয়েন্টটি আমরা আলোচনা করব সেটা হচ্ছে পরীক্ষা ব্যবস্থার সংস্কার বা আমাদের যে এক্সামিনেশন প্রসিডিওর ছিল সেই সময় সেটার সংস্কারের জন্য কি বলেছে। 1 নম্বরে রয়েছে কমিশন রচনাধর্মী পরীক্ষার পরিবর্তে নৈবেত্তিক অভিজ্ঞতার প্রয়োজনীয়তার কথা বলে। 2 নম্বরে রয়েছে যে পরীক্ষার্থীদের পারদর্শিতা নির্ণয়ের জন্য অভ্যন্তরীণ এবং বহি পরীক্ষার ব্যবস্থা করতে হবে। অর্থাৎ শিক্ষার্থীরা অভ্যন্তরীণ অর্থাৎ ইন্টারনাল এক্সামও দেবে এবং এক্সটার্নাল এক্সাম বা বহি পরীক্ষাও দেবে। এরপর হচ্ছে স্কুল রেকর্ডে সংখ্যা মানের পরিবর্তে এ বি সি ইত্যাদি প্রতীক চিহ্নের সাহায্যে গ্রেডিং এর ব্যবস্থা করতে হবে। অর্থাৎ সেই সময় থেকেই কিন্তু গ্রেডিং সিস্টেম চালু করার কথা বলে। অর্থাৎ মুদালিয়ার শিক্ষা কমিশন শিক্ষার্থীদের মান নির্ণয়ের জন্য সংখ্যা মানের পরিবর্তে গ্রেডিং সিস্টেম চালু করার কথা বলে। এটা কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে কিউমুলেটিভ রেকর্ড কার্ড বা সিআরসি এর দ্বারা শিক্ষার্থীদের বিদ্যালয় জীবনের বিভিন্ন ঘটনাগুলো কিন্তু রেকর্ড করে রাখা হবে। এটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। সিআরসি ফুল ফর্ম আসতে পারে। সিআরসি ফুল ফর্ম হচ্ছে কিউমুলেটিভ রেকর্ড কার্ড। কিউমুলেটিভ রেকর্ড কার্ডের দ্বারা কি হয়? কিউমুলেটিভ রেকর্ড কার্ডের দ্বারা শিক্ষার্থীদের বিদ্যালয় জীবনের বিভিন্ন ঘটনাগুলো কিন্তু সংরক্ষণ বা রেকর্ড করে রাখা হয়। এই কনসেপ্টটি দিয়েছে কোন কমিশন? এই কনসেপ্টটি দিয়েছে আমাদের মুদালিয়ার কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন। এরপর যে পয়েন্টটি আমরা আলোচনা করব সেটা হচ্ছে বহুমুখী বিদ্যালয় স্থাপন বা মাল্টিপারপাস স্কুল তৈরি। এটা কিন্তু মাধ্যমিক শিক্ষা কমিশনের একটি অন্যতম গুরুত্ব পয়েন্ট। আমরা যেটা আগের দিন বললাম রাধাকৃষ্ণন কমিশন, রাধাকৃষ্ণন কমিশনের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ ছিল রুরাল ইউনিভার্সিটি তৈরি করা। ঠিক সেই রকম আমাদের মাধ্যমিক শিক্ষা কমিশনের সব থেকে গুরুত্বপূর্ণ একটি কাজ হলো মাল্টিপারপাস স্কুল বা বহুমুখী বিদ্যালয় স্থাপন করা। এটা কিন্তু মনে রাখতে হবে। শিক্ষার্থীদের যোগ্যতা, রুচি, সামর্থ্য অনুসারে শিক্ষার সুযোগ দেওয়ার জন্য বহুমুখী বিদ্যালয় বা মাল্টিপারপাস স্কুল কিন্তু তৈরি করার কথা বলে। বহুমুখী বিদ্যালয় তৈরি করার পাশাপাশি বৃত্তি শিক্ষা দেওয়ার জন্য কারিগরি বিদ্যালয় তৈরি করার কথা বলে। এছাড়া কারিগরি শিক্ষার উন্নতির জন্য সর্বভারতীয় কারিগরি শিক্ষা পরিষদ গঠন করতে হবে। এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। AICTE অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন বা সর্বভারতীয় কারিগরি শিক্ষা পরিষদ এটা তৈরি করার কথা বলে হচ্ছে আমাদের মুদালিয়ার কমিশন বা মাধ্যমিক শিক্ষা কমিশন। তাহলে এখান থেকে মাল্টিপারপাস স্কুল পয়েন্টটি খুবই ইম্পর্টেন্ট এবং AICTE পয়েন্টটি
খুব ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের অবজেক্টিভ কোশ্চেনের দিক থেকে। এরপর যে পয়েন্টটি আমরা আলোচনা করব সেটা হচ্ছে পাঠ্যপুস্তক। এটা খুব সহজ প্রশ্ন, সহজ একটা পয়েন্ট, যে পাঠ্যপুস্তকের সার্বিক মান উন্নয়ন করতে হবে এবং পাঠ্যপুস্তক রচনা প্রকাশনার জন্য একটা উচ্চ ক্ষমতা বিশিষ্ট পাঠ্যপুস্তক রচনা কমিটি গঠন করতে হবে। এরপর যেটা রয়েছে ভাষা শিক্ষা। মাধ্যমিক শিক্ষা কমিশন মাধ্যমিক স্তরে ত্রিভাষা সূত্রের সুপারিশ করে এবং বলে যে 3টি ভাষা পড়তে হবে, আঞ্চলিক ভাষা বা মাতৃভাষা, হিন্দি এবং ইংরেজি। ভারতের সর্বত্র মাধ্যমিক স্তরে শিক্ষার মাধ্যম হবে মাতৃভাষা। এরপর যেটা রয়েছে শিক্ষাদান পদ্ধতি। শিক্ষাদান পদ্ধতির ক্ষেত্রে কি বলে, যে গতানুগতিক শিক্ষা মাধ্যমের পরিবর্তে বিজ্ঞানসম্মতভাবে বা শিক্ষার্থীদের রুচি বা চাহিদা অনুসারে শিক্ষার্থীদের পড়াতে হবে। শিক্ষাদান পদ্ধতি হবে গতিশীল, সক্রিয় এবং বাস্তব জীবনের উপযোগী। এরপর যেই পয়েন্টটি আমরা আলোচনা করব সেটা হচ্ছে শারীর শিক্ষা। কমিশন শিক্ষার্থীদের কল্যাণের জন্য শিক্ষার্থীদের দৈহিক বিকাশের উপর কিন্তু বিশেষ গুরুত্ব দিয়েছে এবং বলেছে ভারতের সর্বত্র প্রত্যেকটি বিদ্যালয়ে শারীর শিক্ষা বিষয়টিকে অন্তর্ভুক্ত করতে হবে। এরপর যে পয়েন্টটি আমরা আলোচনা করব সেটি হলো শিক্ষকের উন্নতি। কমিশন শিক্ষকের সমস্যা নিয়ে আলোচনা করে কিছু সুপারিশ করে শিক্ষকদের উন্নতির জন্য। কি বলে, শিক্ষক নিয়োগ সর্বত্র একই রকম হবে। সারা ভারতে শিক্ষক নিয়োগের যে মাধ্যম সেটা একরকম থাকবে। শিক্ষকদের জন্য পেনশন, জীবন বীমা, প্রভিডেন্ট ফান্ড ইত্যাদি সুবিধা প্রদান করা হবে। শিক্ষকদের অবসরের বয়স হবে 60 বছর। শিক্ষকদের যারা সন্তান থাকবে তারা বিনা বেতনে পড়াশোনা করতে পারবে। মাধ্যমিক উত্তীর্ণ শিক্ষকদের ক্ষেত্রে প্রশিক্ষণের বয়স হবে 2 বছর এবং স্নাতক উত্তীর্ণ শিক্ষকদের ক্ষেত্রে প্রশিক্ষণের সময় হবে 1 বছর। অর্থাৎ যারা স্নাতক করে তারপর শিক্ষক হতে চায় তারা 1 বছরের প্রশিক্ষণ নেবে এবং যারা মাধ্যমিক উত্তীর্ণ হয়ে শিক্ষক হতে চায় তারা 2 বছরের প্রশিক্ষণ নেবে। এরপর রয়েছে চরিত্র গঠনের শিক্ষা। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এরিয়া যেটা রয়েছে। শিক্ষার্থীদের চরিত্র গঠনের জন্য শৃঙ্খলা বোধের বিকাশ করতে হবে শিক্ষার্থীদের মধ্যে। বিদ্যালয়ে স্বায়ত্ত শাসন ব্যবস্থা গঠন করতে হবে এবং শিক্ষার্থীদের পাঠ্যক্রমিক এবং সহপাঠ্যক্রমিক কার্যাবলীকে গুরুত্ব দিতে হবে। এর পাশাপাশি প্রতিটি স্কুলে এনসিসি বা ন্যাশনাল ক্যাডেট ক্রপ চালু করতে হবে। তাহলে এখানে এনসিসি চালু করার সুপারিশ করে কোন কমিশন? মুদালিয়ার কমিশন। এনসিসি ফুল ফর্মটা কি? ন্যাশনাল ক্যাডেট ক্রপস। এটাও কিন্তু আমাদের প্রশ্ন আসতে পারে। এরপর যে পয়েন্টটি আমরা আলোচনা করব সেটা হচ্ছে অর্থ সংস্থান। মাধ্যমিক শিক্ষার ব্যয়ভার করার জন্য কিন্তু কেন্দ্রীয় এবং রাজ্য সরকারকে উদ্যোগ নিতে হবে এবং বৃত্তি শিক্ষা বা কারিগরি শিক্ষার জন্য যে খরচ হবে তার জন্য শিল্প কর নামে এক ধরনের ট্যাক্স প্রবর্তন করতে হবে। এটা কিন্তু প্রশ্ন আসতে পারে যে শিল্প কর এটা কোন কমিশন তৈরি করেছে বা কোন কমিশন এটি দিয়েছে? এটি মুদালিয়ার কমিশন দিয়েছে। এর মাধ্যমে কি করা হবে? এর মাধ্যমে যে অর্থ আসবে তা বৃত্তি শিক্ষা ও কারিগরি শিক্ষার ক্ষেত্রে কিন্তু ইউজ করা হবে। নারী শিক্ষা, মেয়েদের জন্য আলাদা বিদ্যালয় স্থাপন না করে সহ শিক্ষার মাধ্যমে মেয়ে এবং ছেলেদের একসাথে শিক্ষা দেওয়া হবে এবং মেয়েদেরকে গার্হস্থ্য বিজ্ঞান, গার্হস্থ্য অর্থনীতি ইত্যাদি বিষয়ে পড়ানো হবে। এরপর যে পয়েন্টটি আলোচনা করব সেটা হলো নির্দেশনা ও পরামর্শ দান। শিক্ষার্থীদের শিক্ষামূলক ও বৃত্তিমূলক নির্দেশনা দানের জন্য প্রত্যেকটি বিদ্যালয়ে গাইডেন্স অফিসার এবং কেরিয়ার মাস্টার নিয়োগ করতে হবে। শিক্ষার্থীদের নির্দেশনা ও পরামর্শ দানের কাজকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য শিক্ষক, অভিভাবক ও পরামর্শদাতাদের মধ্যে সমন্বয় প্রয়োজন। তাহলে এখানে কি বলছে? শিক্ষার্থীদের সঠিক নির্দেশনা ও পরামর্শ দান যাতে হয় তার জন্য প্রত্যেকটি বিদ্যালয়ে গাইডেন্স অফিসার এবং কেরিয়ার মাস্টার থাকবে এবং শিক্ষক, অভিভাবক, পরামর্শদাতা সবাইকে একসাথে মিলে শিক্ষার্থীদের সঠিক নির্দেশনা ও পরামর্শ দান করতে হবে। তাহলে এখান থেকে অর্থ সংস্থানের থেকে শিল্পকর পয়েন্টটি খুব ইম্পর্টেন্ট এবং এই নির্দেশনা ও পরামর্শ দান থেকে গাইডেন্স অফিসার বা কেরিয়ার মাস্টার নিয়োগ করা পয়েন্টটি খুবই ইম্পর্টেন্ট। তাহলে এরপর লাস্ট যে পয়েন্টটি আমরা আলোচনা করব সেটি হলো বিদ্যালয় পরিচালনা। বিদ্যালয় পরিচালনার জন্য মাধ্যমিক শিক্ষা পর্ষদ গঠন করতে হবে এবং তার যে সদস্য সংখ্যা হবে তা 25 জনের বেশি হবে না এবং এখানে মাধ্যমিক শিক্ষা ক্ষেত্রে পরামর্শ দানের জন্য প্রতিটি রাজ্যে গঠিত হবে শিক্ষা উপদেষ্টা পর্ষদ। বিদ্যালয় পরিদর্শনের জন্য যোগ্য পরিদর্শক থাকবে। কোন শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা হবে একটি নির্দিষ্ট শ্রেণী, সেটা ক্লাস 5 হোক, 6 হোক, 7 হোক, শিক্ষার্থীর সংখ্যা থাকবে 30 থেকে 40 জন, তার বেশি হবে না এবং একটি বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা হবে 300 থেকে 750 জন এবং প্রতিটি বিদ্যালয়ে সপ্তাহে
দিন করে পঠন পাঠন হবে এবং প্রতিটি বিদ্যালয়ে পরিচালন সমিতি থাকবে যারা বিদ্যালয় শিক্ষার দেখাশোনা করবে বা বিদ্যালয়ের বিভিন্ন দেখাশোনা করবে। তাহলে আজ আমরা যে টপিকটি আমরা আলোচনা করলাম সেটা হলো মাধ্যমিক শিক্ষা কমিশন এবং যাকে আমরা মুদালিয়ার শিক্ষা কমিশন নামেও আমাদের কাছে পরিচিত। তাহলে আজকের যে টপিকটি আমরা পড়লাম এখান থেকে আমরা আগেই বলেছি শুধুমাত্র এমসিকিউ বা অবজেক্টিভ টাইপ কোশ্চেন আসবে। কি ধরনের কোশ্চেন আসতে পারে সেটা পড়তে পড়তে আমরা বিভিন্ন জায়গায় আন্ডারলাইন করে দেখিয়ে দিয়েছি যে এই টপিকগুলো বা এই ধরনের কোশ্চেন আসতে পারে, সেটা পড়ার সময় আমি বলেছি। আজকের টপিকটি যদি তোমাদের ভালো লাগে তাহলে এই ভিডিওটি অবশ্যই লাইক করবে, তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।